শুভেচ্ছা সবাইকে আজকের ক্লাসে। আজকে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব তা হলো পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক সরল ছন্দিত গতি নিয়ে। ওকে, তাহলে দেখো পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা টপিকস কিন্তু এটা সরল ছন্দিত গতি। আমাদের এই ক্লাসে আমরা জাস্ট এই টপিকসটা থেকে কিছু ইম্পর্টেন্ট বেসিক কথা বলার পরেই আমরা শুরু করব কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং। কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার আগে আমাদের কিছু বেসিক টার্ম সম্পর্কে জানতে হবে। তো দেখো, আগে জানতে হবে পর্যাবৃত্ত গতি জিনিসটা কি। পর্যাবৃত্ত গতি জিনিসটা হলো কোনো একটা বস্তুর গতি যখন এইরকম হয়, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে একই বিন্দুতে ফিরে আসে। অর্থাৎ বিষয়টা এরকম, আমি যদি এখানে একটা সার্কেল ড্র করে দেখাই, মনে করে এখানে একটা বিন্দু, এই বিন্দুটা নির্দিষ্ট সময় পর পর এই অবস্থানটাকে অতিক্রম করতেছে, নির্দিষ্ট সময় পর পর এই অবস্থানটাকে অতিক্রম করবে, ঠিক আছে, এবং পুনরায় সেই অবস্থানেই ফিরে আসতেছে। অর্থাৎ এটা অতিক্রম করার সময় সব ক্ষেত্রেই কিন্তু সেম। ওকে, তাহলে দেখো এটা হলো পর্যাবৃত্ত গতি। আমরা বলতে পারি ঘড়ির কাঁটার গতিকেও আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। ওই পর্যাবৃত্ত গতির মধ্যে একটা স্পেশাল একটা টাইপস হলো স্পন্দন গতি। হ্যাঁ, স্পেশাল একটা টাইপস হলো স্পন্দন গতি। স্পন্দন গতির জিনিসটা কীরকম? জিনিসটা হলো, মনে করো এরকম একটা জায়গায় এরকম একটা বস্তু আছে যেটা টু অ্যান্ড ফ্রো একটা কন্ডিশন মেনে চলবে। টু অ্যান্ড ফ্রো জিনিসটা কি? অর্থাৎ এইদিক ওদিক যাতায়াত, তারপর জ্যাকেলের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় একদিকে আরেকদিকে, অর্থাৎ এই ক্ষেত্রে টু অ্যান্ড ফ্রো একটা যাতায়াত আমরা দেখব। টু অ্যান্ড ফ্রো, ঠিক আছে, এই কন্ডিশনটা যারা মেনে চলবে তাদেরকে আমরা বলবো স্পন্দন গতি। এখন দেখো এই স্পন্দন গতি, সরল ছন্দিত গতিটাকে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তাহলে সরল ছন্দিত গতি স্পন্দন গতির একটা টাইপস, সেটা হলো সরল ছন্দিত গতি, যেটাকে আমরা বলতেছি সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন জিনিসটাকে এখানে আমি একটা সংজ্ঞা লিখে রেখেছি, বস্তুর ত্বরণ। কোনো একটা বস্তুর ত্বরণ যখন তার সরণের সমানুপাতিক হয়, কোনো একটা বস্তুর ত্বরণ যখন এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী, ঠিক আছে। এই ক্ষেত্রে আরেকটা কথা আমি লিখেছি, ত্বরণ ও সরণের দিক কিন্তু বিপরীত হবে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি লেখার ট্রাই করি, তাহলে কি হয়? ত্বরণ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এখন দেখো, আগে আমরা মাইনাস চিহ্নটা দিলাম না, ত্বরণ সমানুপাতিক সরণ, ত্বরণ সরণের সমানুপাতিক, এবং এখানে লিখেছি ত্বরণ ও সরণের দিকটা কিন্তু বিপরীত। তাহলে একটা বিপরীত একটা মাইনাস সাইন আমরা দিয়ে দেই। ওকে, এখন খেয়াল করো, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বল হলো ত্বরণের সমানুপাতিক। বল হলো ত্বরণের সমানুপাতিক। এফ ইকুয়াল টু এম এ থেকে আমরা এখানে এর জায়গায় এফ লিখতে পারি। তাহলে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স খুব ইজিলি আমরা লিখতে পারি। এখন যদি আমরা লিখি এফ সমান, এই সমানুপাতিক চিহ্নটা যদি আমরা তুলে ফেলি, তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, সেটাকে আমরা বললাম কে। তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই কেটাকে আমরা বলতে পারি বল ধ্রুবক অর স্প্রিং কনস্ট্যান্ট, যখন আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে লিখবো। তাহলে দেখো এখানে আমরা খুব সুন্দর একটা সমীকরণ পেয়ে গেলাম। এটাই হলো সরল ছন্দিত গতির ক্ষেত্রে কন্ডিশন, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এটাকে তোমরা যারা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পড়েছো তারা জানো, এটাকে আমরা বলি হুকের সূত্র, হুকস ল। এটাকে আমরা বলি হুকস ল, হুকের সূত্র, ঠিক আছে। এখন দেখো এখানে যে আমি একটা কন্ডিশনটা লিখলাম, এই কন্ডিশনটা যদি আমরা একটু ভিজুয়ালাইজ করতে চাই আসলে বিষয়টা কিভাবে ঘটে, তাহলে একটু করে খেয়াল করো। আমি দুইটা কেস লিখতেছি, দুইটা কেসের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটা খুব ইজিলি বুঝে যাব। সেটা হলো, মনে করো এখানে আমি একটা স্প্রিং আঁকলাম, এই স্প্রিংয়ে একটা বস্তু ঝুলিয়ে স্প্রিংটাকে আমরা কি করলাম? সাম্য অবস্থানে নিয়ে আসলাম। এটা হলো স্প্রিংয়ের জন্য সাম্য অবস্থান, এটা হলো স্প্রিংয়ের জন্য সাম্য অবস্থান। ওকে, এখন ফার্স্ট কেসটা একটু করে খেয়াল করো। ফার্স্ট কেসে আমরা কি করছি? ফার্স্ট কেসে আমরা এই স্প্রিংটাকে টেনে একটু লম্বা করলাম, এই স্প্রিংটাকে টেনে আমরা কি করলাম? লম্বা করলাম। তাহলে সাম্য অবস্থানটা কোথায় ছিল? সাম্য অবস্থান ছিল এই জায়গায়, এই জায়গায় ছিল সাম্য অবস্থান। সেকেন্ড কেসে দেখো এই স্প্রিংটাকে আমরা সংকুচিত করছি, সংকুচিত করলাম। তাহলে সাম্য অবস্থানটা কোথায় ছিল? সাম্য অবস্থান ছিল এইখানে। এইবার আমরা একটু করে এই যে সমীকরণ লিখলাম এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা একটু করে ভিজুয়ালাইজ করবো, দেখো ভালো করে। তাহলে দেখো প্রথমবার যখন তুমি স্প্রিংটাকে টানার ফলে সরণটা ঘটছে কোন দিকে? সরণটা ঘটছে নিচের দিকে। তাহলে এক্সটা কোন দিকে? নিচের দিকে, সরণটা নিচের দিকে। তাহলে দেখো তো স্প্রিংটাকে তুমি যখন ছেড়ে দিবা, এই স্প্রিংটা আবার কিন্তু উপরের দিকে চলে আসবে না, অর্থাৎ সাম্য অবস্থানের দিকে চলে আসবে। দ্যাট মিনস এই ক্ষেত্রে কাজ করবে রেস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। তাহলে দেখো তো এক্সটা কাজ করতেছে নিচের দিকে আর এফটা কাজ করতেছে কি? তার বিপরীত দিকে, অর্থাৎ উপরের দিকে, ঠিক আছে। এখানে একটা লাইন লিখেছি আমি, সর্বদা ওই বিন্দু অভিমুখী। দ্যাট মিনস সর্বদা সাম্য অবস্থানের অভিমুখী, ঠিক আছে। আবার এই কেসের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো তো সরণটা কোন দিকে ঘটেছে? সরণ ঘটেছে উপরের দিকে,
সরণ ঘটেছে কোন দিকে? উপরের দিকে। বাট এই স্প্রিংটাকে তুমি যখন ছেড়ে দিবা সে নিচের দিকে চলে আসবে। দ্যাট মিনস বলটা কাজ করবে কোন দিকে? সরণটা কাজ করেছে উপরের দিকে, সরণটা কাজ করেছে উপরের দিকে, বাট বলটা কাজ করবে নিচের দিকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বল অর্থাৎ ত্বরণ এবং সরণের দিকটা কিন্তু বিপরীত, বাট তুমি সরণটাকে যত বাড়াবা বলটাও কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। দ্যাট মিনস ত্বরণ এবং সরণ বিপরীত সাইন বিশিষ্ট এবং তাদের মান সম্পর্কটাও কিন্তু সমানুপাতিক। তুমি সরণ যত বাড়াবা ত্বরণও কিন্তু তত বাড়বে, অর্থাৎ বলও তত বাড়বে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। এখন এখান থেকে আমরা যেটা দেখব, এই সমীকরণটা থেকে f - kx থেকে আমরা এই সরল ছন্দিত গতির যে ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আছে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা এখন এস্টাবলিশ করব। তাহলে দেখো ব্যবকলনীয় সমীকরণটা আমরা এখন বের করব। দেখো f আমরা বলছি কি -kx। তাহলে এখন দেখো তো f এর জায়গায় আমরা কি লিখতে পারি? ma লিখতে পারি। ma = -kx, খুব ইজিলি লিখতে পারি। তাহলে এখন খেয়াল করো, এখান থেকে a = এই mটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি -k/m x। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস আমি লিখছি এখানে। ব্যাক সমান আমরা কি লিখতে পারি? ব্যাক সমান আমরা লিখতে পারি, এটা না, ব্যাক সমান আমরা লিখতে পারি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে আমরা বলছি ব্যাক। ওকে, আবার দেখো আমরা ত্বরণকে কি বলি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, বুঝতে পেরেছো? তাহলে ব্যাগকে আমরা বলছি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, আবার ত্বরণকে বলছি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে এখানে যদি ভি এর মানটা আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি? ddt/dx/dt। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি আসে? d²x/dt²। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা এখানে ত্বরণের মানটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখানে যদি আমরা বসাই ত্বরণের মানটা, আমরা কি বলতে পারি? d²x/dt² = -k/m × x। ওকে, তাহলে দেখো এখানে এই যে k/m, এই k/m কে আমরা বলতে পারি, এই যে k/m, এই k/m কে আমরা বলতে পারি ওমেগা স্কয়ার বলতে পারি। এখন কথা হলো k/m কে আমরা কেন ওমেগা স্কয়ার বলবো? কারণ তুমি যদি এই ওমেগা স্কয়ারের মাত্রা এবং k/m এর মাত্রা যদি হিসাব করো তাহলে দেখবা যে দুইটার মাত্রা কিন্তু সেম। এটাকে বলা হয় মাত্রিক বিশ্লেষণ। মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে আমরা কি লিখতে পারি? k/m = ওমেগা স্কয়ার লিখতে পারি। এই জায়গাটা আমি লিখে রেখেছি ওমেগা স্কয়ার = k/m, আর ওমেগা সমান কি হবে? √k/m হবে। ঠিক আছে, এখন একটু করে খেয়াল করো, তাহলে এটা আমরা লিখলাম। তাহলে এখান থেকে অন্তরীকরণের যে সমীকরণ সেটা আমরা কি বলতে পারি? d²x /dt² + ω² = 0। এটাই হলো আমাদের সরল ছন্দিত গতির অন্তরীকরণের যে সমীকরণ, সেটা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক মোশন। এটা আমরা খুব ইজিলি এটাকে কি করে ফেললাম? বের করে ফেললাম। এখন খেয়াল করো, যেটা আমাদের জানতে হবে, যেখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসে, সেটা হলো এই যে অন্তরীকরণের যে সমীকরণটা, এই সমীকরণটার সমাধান আছে। এই সমীকরণের সমাধান, এই সমীকরণের সমাধানকে আমরা বলতে পারি x অর্থাৎ এটাকে যদি তুমি সলভ করো, এখানে x এর মানটা তুমি বের করতে পারবা। এটাকে যদি সলভ করো x এর মানটা আসবে কত? x এর মানটা আসবে a sin ωt + ডেল্টা। ঠিক আছে, এখন এখানে একটু করে পরিচয়টা আমি একটু দিয়ে নেই। এটা হলো বিস্তার, ওমেগাটা হলো যে কৌণিক কম্পাঙ্ক, এবং টিটা হলো সময়। এই যে ডেল্টা, এই ডেল্টাটা হলো আদি দশা। এই ডেল্টাকে বলা হয় আদি দশা, এবং পুরোটাকে বলা হয় ωt + ডেল্টা। এটাকে বলা হয় দশা, এটাকে বলা হয় দশা। এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। তাহলে দেখো x = a sin ωt + ডেল্টা। আরও একটা সমীকরণ আসে এখান থেকে সলভ করলে, সেটা হলো x = b cos ωt + phi। এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। এটা ইউজ করি কখন? যখন বিস্তার অবস্থান থেকে আসে, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা জাস্ট এটা নিয়ে এখন কথা বলবো, x = a sin ωt + ডেল্টা। ওকে, এখন একটু করে খেয়াল করো, এখান থেকে এখন আমরা কিছু ফর্মুলা নিয়ে কথা বলবো, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। আজকে আমার ক্লাসের ডেস্টিনেশন কিন্তু এই 5টা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করানো। তাহলে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার আগে আমাদেরকে কিছু বেসিক কথাবার্তা জানতে হবে, সেগুলো নিয়ে আমরা এখন কথা বলছি। তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা কিছু সূত্র একটু ডেভেলপ করব। সেটা হলো, দেখো আমি যদি একটা সার্কেল আঁকি, এরকম একটা সার্কেল, কৌণিক গতি বোঝানোর জন্য, যারা গতিবিদ্যা পড়েছো তারা জানো,
মনে করো এখান থেকে একটা কণা বা একটা বিন্দু সে কৌণিক গতিতে এখান থেকে এখানে আসলো, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কতটুকু? এক্ষেত্রে কৌণিক সরণকে যদি আমরা টিটা ধরি, মনে করো এই বিন্দুটা এখান থেকে এখানে আসতে সময় লেগেছে টি সেকেন্ড, সময় লেগেছে কতটুকু? টি সেকেন্ড। তাহলে তার ব্যাগটা কত হবে? কৌণিক ব্যাগটা কি হবে? ওমেগা ইজ ইকুয়াল টু টিটা বাই টি। কেন? সরণ বাই সময়। ঠিক আছে, এখন যদি তুমি খেয়াল করো, তুমি যদি পুরো তার পর্যায়কাল অর্থাৎ পুরো এখানে এই বৃত্তটা ঘুরে আসতে তার কতটুকু সময় লেগেছে, মনে করো সময় লেগেছে টি পরিমাণ, এটাকে আমরা বলতেছি পর্যায়কাল অর্থাৎ টোটাল টাইমটা। তা দেখো টোটাল দূরত্বটা কতটুকু? এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত টোটাল দূরত্ব হলো 2 পাই বা 360 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি কৌণিক কম্পাঙ্কের ক্ষেত্রে যদি লিখতে চাই তাহলে কি হবে? ওমেগা ইজ ইকুয়াল টু টিটার জায়গায় হবে 2 পাই অর্থাৎ সম্পূর্ণ সরণটুকু, এবং সময় হবে কি? টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। ওমেগা মানে কি? কৌণিক কম্পাঙ্ক। টি মানে কি? পর্যায়কাল। টি মানে হলো পর্যায়কাল। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন একটু করে দেখো, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। আবার দেখো এখান থেকে টি সমান আমি কি লিখতে পারি? 2 পাই বাই ওমেগা। ওকে, আবার একটা জিনিস খেয়াল করো তো, ওমেগা সমান কি? রুট ওভার কে বাই এম। তাহলে এখানে মানটা বসাও, 2 পাই ডিভাইডেড বাই রুট ওভার কে বাই এম। তাহলে এখান থেকে তুমি একটা সমীকরণ পাবা। আরেকটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হয়, সেটা হলো বিস্তার। এই যেখানে লিখেছি এর অর্থাৎ হলো বিস্তার। এখন বিস্তার জিনিসটা কি? দেখো সরল ছন্দিত গতির ক্ষেত্রে মনে করো এটা একটা সরল ছন্দিত গতি নির্দেশ করে এই বস্তুর এই গতিটা। ঠিক আছে, তাহলে দেখো বিস্তার জিনিসটা কি? বিস্তার জিনিসটা হলো সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব সে যেতে পারে সেটাই হলো বিস্তার। তাহলে দেখো তো এখান থেকে সর্বোচ্চ কতটুকু সে গিয়েছে? এখান থেকে এতটুকু সে যাইতে পারে, এখান থেকে এতটুকু সে যাইতে পারে সর্বোচ্চ, এখান থেকে এতটুকু যেতে পারে, এখান থেকে এতটুকু যেতে পারে, এখান থেকে এতটুকু, এটাই হলো তার বিস্তার অর্থাৎ এটাই হলো তার বিস্তার। অথবা আমি যদি একটা সিম্পল পেন্ডুলাম অর্থাৎ সরল দোলকের ক্ষেত্রে যদি দেখাই, মনে করি এটা একটা সরল দোলক। ঠিক আছে, এই সরল দোলকের ক্ষেত্রে যদি আমরা একটু দেখাই, এই সরল দোলকটা সর্বোচ্চ কতটুকু গিয়েছে? সর্বোচ্চ গিয়েছে এতটুকু। তাহলে এটাকে যদি আমরা একটু করে দেখানোর চেষ্টা করি, এক্ষেত্রে বিস্তার হয়েছে কতটুকু সে গিয়েছে? এইটুকু সে গিয়েছে, এটাই হলো তার বিস্তার। এটাকে আমরা বলি রৈখিক বিস্তার, এবং এই জায়গার যে অংশটুকু এটাকে আমরা বলি কৌণিক বিস্তার। তাহলে আমরা রৈখিক বিস্তার নিয়ে কথা বলছিলাম। এখন দেখো আরেকটা টার্ম একটু বুঝতে হয়, সেটা হলো কম্পাঙ্ক এফ। তাহলে আমরা 9-10 থেকে একদম জেনে আসতেছি এফ ইকুয়াল টু কি? 1/t। এফ ইকুয়াল টু 1/t। ওকে, এখান থেকে আমরা কি বলতে পারি? আবার টি এর মানটা এখানে বসাও, তাহলে তুমি কি পাচ্ছ? এফ এর কিছু কন্ডিশন তুমি কি এখান থেকে বের করে নিতে পারবা আশা করি। এরপরে দেখো আমাদের বেসিক কথাবার্তা কিন্তু এতটুকু পর্যন্তই ছিল। এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করব। একটা করে শুরু করি, বেশিক্ষণ সময় লাগবে না, একটাতে 2 মিনিট করে সময় লাগতে পারে। তাহলে একটু করে খেয়াল করো। 1 নাম্বারটা যদি আমরা বলি y ইজ ইকুয়াল টু 20 sin পাই বাই 15 ইন্টু টি। এখন বলা হলো এই যে সমীকরণটা থেকে তোমাকে ধরো বলা হলো এরকম, তুমি এখান থেকে বিস্তার কত বলো, এখান থেকে কৌণিক কম্পাঙ্ক কত বলো, পর্যায়কাল কত বলো, তুমি কিভাবে বের করবা? তাহলে দেখো আমরা যখন ওই সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়েশন যে ইকুয়েশনটা আমরা বের করেছিলাম, সেখান থেকে আমরা সমাধান পেয়েছিলাম না? সমাধানের মানটা কি ছিল? এরকম, x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেহেতু সাম্যাবস্থান থেকে ধরলে এখানে কি এটাকে আমরা লিখলাম না, সাম্যাবস্থান থেকে হলে ডেল্টাটা হবে না, ওমেগা টি। ঠিক আছে, এখন একটু করে এটার সাথে এটাকে তুলনা করো তো। এখানে 20-এর জায়গায় কে বসবে? এ বসবে। তাহলে বিস্তারটা কতটুকু? বিস্তার হচ্ছে আমাদের 20। হ্যাঁ, এটা যদি মিটারে হয় এটাও তাহলে মিটারে হবে। ঠিক আছে, ওমেগা কত হচ্ছে? ওমেগার জায়গায় কি আছে? ওমেগা টি। তাহলে ওমেগার জায়গায় কি আছে? ওমেগার জায়গায় আছে পাই বাই 15। ওকে, এখন দেখো আমরা টিটাকে একটু বের করে নেই। টি মানে কি? টি মানে হলো 2 পাই ডিভাইডেড বাই পাই বাই 15। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসে? 2 পাই ইন্টু 15 ডিভাইডেড বাই পাই, দ্যাট মিনস 30 সেকেন্ড। ওকে, এখান থেকে যদি আমরা কম্পাঙ্কটাকে বের করতে চাই তাহলে কম্পাঙ্ক সমান কি হবে? কম্পাঙ্ক সমান হবে এফ ইকুয়াল টু 1/t, দ্যাট মিনস 1/30 হার্টজ।
আশা করি এতটুকু তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি প্রথম ম্যাথের একটা অংশ শেষ। এখানে প্রশ্ন কি ছিল, 10 সেকেন্ড পর সাম্যাবস্থান হতে দূরত্ব, 10 সেকেন্ড পর সাম্যাবস্থান হতে দূরত্ব। এইটা কিন্তু তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। হ্যাঁ, ডিফিকাল্ট না, খুব সহজ, কিন্তু এখানে খুব স্মুথলি একটা ভুল তোমরা করবা, সেই ভুলটার জন্য আমি এই ম্যাথটা দেয়া। এখানে একটু করে খেয়াল করো, y10 অর্থাৎ 10 সেকেন্ড পরে সাম্যাবস্থান থেকে দূরত্ব, এই y দিয়ে কি বোঝাচ্ছে, দূরত্ব বোঝাচ্ছে। কেমন, তাহলে 20 sin π/15 × 10। এখন এটাকে যখন তোমরা ক্যালকুলেশন করবা, এটাকে ক্যালকুলেশন করলে মানটা আসে 10√3 মিটার। বাট অনেকের ক্যালকুলেশনের পরে মানটা চলে আসবে এরকম 0.73। এখন কথা হলো কোনটা রাইট, এটা রাইট নাকি এটা রাইট? অবশ্যই এটা রাইট। কেন এটা রাইট না? কারণ তুমি এই ম্যাথটা করার সময় ক্যালকুলেটরে রেডিয়ান মোডে করতে হবে, ডিগ্রি মোডে করা যাবে না। এটাকে ডিগ্রি মোডে করলে আনসার আসে 0.73। তাহলে এটা কি, এটা ভুল। রাইট কোনটা? রাইট হলো এটা 10√3 মিটার। তাহলে এটাকে অবশ্যই কোন মোডে করতে হবে, ক্যালকুলেটরে এটাকে রেডিয়ান মোডে করতে হবে। এই জিনিসটা জানানোর জন্য এই ম্যাথটা দেয়া, রেডিয়ান মোডে এটাকে করতে হবে, রেডিয়ান মোডে। ঠিক আছে, ক্যালকুলেটরে এটাকে রেডিয়ান মোডে করতে হবে। তাহলে আমাদের প্রথম অঙ্কটা শেষ। এরপর সেকেন্ড ম্যাথে আমরা আসি। ওকে, এখন দেখো SHM অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন সম্পন্ন একটা কণার বিস্তার দেওয়া আছে 20 মিটার, পর্যায়কাল দেওয়া আছে, আদি সরণ দেওয়া আছে। ঠিক আছে, আমাদেরকে কি কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে বিস্তার a সমান 20 মিটার, পর্যায়কাল দেওয়া আছে 30 সেকেন্ড, আদি সরণ কতটুকু দেওয়া আছে, অর্থাৎ y এর মানটা বা x এর মানটা কতটুকু দেওয়া আছে? x এর মানটা আছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, 5 সেন্টিমিটার। আচ্ছা, এটাও সেন্টিমিটারে আছে। এখন খেয়াল করো, এখান থেকে আমরা টি থেকে কি বের করতে পারি? ওমেগার মানটা বের করে নিতে পারি না? 2π/t, টি এর মান কত? 30, দ্যাট মিনস π/15 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড বের করে নিলাম। এখন দেখো আমাদের সমীকরণটা কীরকম ছিল, আবার লিখছি আমি। সমীকরণটা ছিল x = a sin ωt প্লাস ডেল্টা। ঠিক আছে, এটা ছিল আমাদের সমীকরণ a sin ωt প্লাস ডেল্টা। এখন দেখো তোমার কাছে কিন্তু সবগুলোর মানই আছে, বাট এখানে তোমার কার মান নাই? ডেল্টার মানটা তোমার কাছে নাই। ডেল্টার মান দ্যাট মিনস আদি দশা। ঠিক আছে, অর্থাৎ এটা একটা কোণ বোঝায়, আদি দশা দিয়ে একটা কোণ বোঝায়। ঠিক আছে, তোমরা যখন দশা টার্মটা পড়বা তখন খুব বিস্তারিতভাবে জানতে পারবা। এখন এই ডেল্টার মানটা আমাকে আগে বের করে নিতে হবে, তারপরে তুমি সমীকরণটা লিখতে পারবা। কিভাবে? এখন খেয়াল করো তো, সমীকরণ তুমি কি লিখতে পারছো? তোমাকে এখানে কি দেওয়া আছে? আদি সরণ দেওয়া আছে 5 সেন্টিমিটার। দ্যাট মিনস তুমি লিখতে পারো x = a sin ωt প্লাস ডেল্টা। এখানে x এর মানটা বসাও, x এর মান কত? 5 = a এর মান কত? 20 sin ωt প্লাস ডেল্টা। টি এর মান কত? ওমেগার মান হলো π/15, টি এর মান হলো 0। এখন কথা হলো টি এর মানটা 0 কেন? কারণ আদি সময়ে একদম শুরুতে টি এর মানটা 0 ছিল না, যেহেতু আমরা আদি সরণ বসিয়েছি। ঠিক আছে, তাহলে টি এর মানটা 0। তাহলে এখান থেকে কি আসে? এখান থেকে আসে 5 = 20 sin ডেল। ওকে, এখান থেকে যদি আমরা ডেলের মানটা বের করি তাহলে কি আসে? sin ইনভার্স অফ π/20। এখন খেয়াল করো, এটাকে তোমরা কোন মোডে করবা? ডিগ্রি মোডে নয়, কিন্তু এটাকে করতে হবে রেডিয়ান মোডে। রেডিয়ান মোডে করলে এটার মান আসে 0.25 রেডিয়ান। ঠিক আছে, এটাকে ডিগ্রি মোডে করা যাবে না, এটাকে রেডিয়ান মোডে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ডেলের মানটা পেয়ে গেছি। এখন আমরা জাস্ট সমীকরণটা বসিয়ে দিব। সমীকরণের মানটা যদি বসিয়ে দেই তাহলে আমরা কি এখানে গতির সমীকরণটা বের করে ফেলতে পারতেছি। x = a এর মান কত? 20 sin ওমেগা এর মান কত? ওমেগার মান হলো π/15 × t প্লাস ডেল্টার মানটা কত? ডেল্টার মানটা হবে 0.25 এত মিটার। সরি, এটা মিটারে হবে না, এটা সেন্টিমিটারে হবে। আশা করি 2 নাম্বার ম্যাথটা তোমরা বুঝেছো, কারণ এখানে জাস্ট কি প্রথমে ডেল্টার মানটা বের করবা, বের করার পরে এখানে বসিয়ে দিবা, আর কোনো কাজ নেই এখানে। ঠিক আছে, 2 নাম্বার ম্যাথটা আমাদের সলভ হয়ে গেল। তারপরে আসো, অর্থাৎ এখানে প্রত্যেকটা ম্যাথে একটা একটা টেকনিক আছে, এই টেকনিকগুলো একটু বোঝানোর জন্য এই ম্যাথটা দেওয়া। এরপরে আসো 3 নাম্বার যে ম্যাথ, সেটা একটু করে দেখো। এই ম্যাথও একটা প্রবলেম আছে, অর্থাৎ স্মুথ কিছু প্রবলেম আছে এখানে। ম্যাথগুলো কিন্তু সহজ, বাট কিছু স্মুথ প্রবলেম যেগুলো তোমাদেরকে সমস্যায় ফেলবে, সেই সমস্যাগুলোর জন্য আমি এই ম্যাথগুলো দেয়া। তাহলে দেখো 4d² x / dt² প্লাস 100x = 0। এখান থেকে আমাদের কি বের করতে হবে? ওমেগার মানটাকে বের করতে হবে, কৌণিক কম্পাঙ্কের মানটাকে বের করতে হবে। এখন সবাই করবে কীরকম? সবাই তো জানে ডিফারেন্সিয়েশন যে ইকুয়েশনটা, সেটা কি? d² x / dt² প্লাস ω² x = 0।
দেখো তো এটা তো সেম না, সবাই করবে কি, এই যে এখানে 100, এই যে এখানে ওমেগা স্কোয়ার এক্স, এখান থেকে লিখবে কি ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, এটা দিয়ে ওমেগার মানটা বের করবে। বাট এই ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু আছে, এইভাবে করে করলে হবে না। কেন? কারণ দেখো এখানে সামনে কিন্তু 4 আছে, এখানে কিন্তু সামনে কিছু নেই। দ্যাট মিনস তোমাকে আগে এটাকে কি করতে হবে, 4টাকে সরিয়ে দিতে হবে। কিভাবে সরাবা তুমি, এখান থেকে যদি 4 কমন নাও, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে 25x ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখন দেখো এইটাকে 4টাকে যদি এই পাশে পার করে দেই তাহলে কিন্তু এটা চলে যায়। ঠিক আছে, এখন এইবার আমরা পেলাম, এইবারে তুমি 25কে লিখতে পারো ওমেগা স্কোয়ার এক্স, এই যে এটার সাথে মিলাতে পারো। তাহলে ওমেগা স্কোয়ার এক্স ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত 5 রেডিয়ান পার সেকেন্ড। আমাদের 3 নাম্বার ম্যাথটা হয়ে গেল। ঠিক আছে, এরপর আসি আমরা 4 নাম্বার ম্যাথে। 4 নাম্বার ম্যাথে আসি। 4 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই টাইপসের ম্যাথ অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হলো এক্স ইজ ইকুয়াল টু 3 সাইন 5 পাই টি প্লাস 4 কস এটা 5 পাই টি। ওকে, 5 পাই টি। এখান থেকে বলা হলো বিস্তার কত। তাহলে যারা এমসিকিউতে যারা একটু শর্টকাট করতে চায় তারা এভাবে করে বিস্তারটা বের করে দিবে, ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এখানে 4 এখানে 3, এভাবে করে বের করে এর মানটা আসবে 5। ঠিক আছে, এভাবে করে করলে হবে, বিস্তারের মানটা আসতেছে 5 একক। এইভাবে করে এমসিকিউতে করা যাবে। বাট এটা আসলে কিভাবে হয়, এইটার মানটা যে 5 এটা আসলে কিভাবে হয় আমরা একটু করে দেখার চেষ্টা করব। এমসিকিউতে আসলে আমরা এইভাবে করে করতে পারি, প্রবলেম নেই। বাট এটাকে আমরা কিভাবে করে করব, দেখো একটা জিনিস খেয়াল করো, এই পাশে দেখাই এক্স ইকুয়াল টু কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটাকে যদি আমরা এইভাবে করে লিখতে চাই, এই অংশটাকে সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি এর সূত্র যদি আমরা বসাই তাহলে কি হয়, এটা তো থেকে গেল। ঠিক আছে, তাহলে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, তাহলে এটা তো দুই পাশেই থাকবে, কজ এ সাইন বি। এটাকে আমরা খুব ইজিলি এই জিনিসটাকে আমরা লিখতে পারি, এই জিনিসটাকে খুব ইজিলি এখান থেকে লিখতে পারি। অর্থাৎ এখানে সাইন অফ এ প্লাস বি এর সূত্রটাকে আমরা বসালাম। ঠিক আছে, এখন এই যে অংশটা এটার সাথে একটু করে তুলনা করো তো, এখানে কি আছে 3 সাইন 5 পাই টি। ঠিক আছে, এখন দেখো তো সাইন 5 পাই টি এটাকে কার সাথে লেখা যায়, সাইন ওমেগা টি এর সাথে এটাকে তুলনা করা যায়। এই যে অংশটাকে 5 সাইন, এই যে এইটুকু অংশটাকে আমরা কার সাথে তুলনা করতে পারি, সাইন ওমেগা টি এর সাথে তুলনা করতে পারি। বাকি অংশ কি আছে, এখানে আছে 3, এখানে বাকি অংশ কি এ কস ডেল। তাহলে আমরা কি লিখতে পারি, এ কস ডেল ইজ ইকুয়াল টু 3। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে লিখতে পারি। অর্থাৎ এখানে সাইন ওমেগা টিকে এখানে সাইন 5 পাই টি এর সাথে আমরা তুলনা করলাম। এরপরটা দেখো 4 কস 5 পাই টি। ওকে, এখানে কস ওমেগা টিকে এটার সাথে আমরা তুলনা করে নিলে বাকি থাকে কি এ সাইন ডেল ইজ ইকুয়াল টু 4। এটা আমরা লিখতে পারি, খুব ইজিলি লিখতে পারি। ওকে, তাহলে এখন খেয়াল করো তো, এখান থেকে তুমি যদি সমীকরণটাকে সলভ করো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি দাও তাহলে কি আসে, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, যেহেতু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান তো 1, তাহলে এখান থেকে এর মানটা আসে কত, এর মানটা আসে 5। এখন এখান থেকে যদি তোমাকে আরেকটা কথা বলে আদি দশার মানটা বের করো, আদি দশার মানটা যদি তোমাকে বের করতে বলে সেটাও আমরা পারি, খুব ইজিলি পারি। সেটা কিভাবে, তুমি 2 নংকে যদি 1 নং দ্বারা ভাগ দাও তাহলে কি হচ্ছে, তাহলে একটু দেখো তো, সাইনকে কস দ্বারা ভাগ দাও, tan ডেল হবে, এখানে এ আর এ যদি চলে যায় তাহলে কি tan ডেল সমান 4/3। ঠিক আছে, 4/3। এখন এটাকে তুমি ডিগ্রিতে চাইলে ডিগ্রি মোডে করবা, না হলে কি রেডিয়ান মোডে চাইলে রেডিয়ান মোডে করবা, এটা তোমার ব্যাপার। তাহলে আমাদের লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট একটা ম্যাথ আছে, সেটা করে আজকে আমাদের ক্লাসটা এন্ড হবে। ঠিক আছে, তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। তো লাস্ট ম্যাথটা আমরা যদি একটু করি, তা দেখো তো এক্স ইকুয়াল টু tan সাইন 6 পাই টি প্লাস পাই/3। ওকে, এখান থেকে বলা হলো এম এক্স এর মান কত, অর্থাৎ সর্বোচ্চ ত্বরণের মান কত। এখন একটা জিনিস দেখাই, সর্বোচ্চ বেগ বা সর্বোচ্চ ত্বরণের কিছু রাশিমালা, এটা একটু তোমাদেরকে জাস্ট একটু বেসিকের জন্য দেখাচ্ছি। এখানে মনে করো একটা সিম্পল পেন্ডুলাম, একটা সরল দোলক, এটা হলো তার জন্য সাম্যাবস্থান, অর্থাৎ এক্স এর মান এখানে 0, আর এটা হলো তার জন্য বিস্তার অবস্থান, এই জায়গায় এক্স ইকুয়াল টু এ, বিস্তার অবস্থান।
এখন খেয়াল করো, একটা বস্তু যখন বিস্তার অবস্থানে থাকবে, যখন বিস্তার অবস্থানে থাকবে, দেখো এখানে একটা সূত্র আমি লিখি নাই, সেটা হলো ব্যাগের সমীকরণ। ব্যাগ সমান ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ত্বরণ হলো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন খেয়াল করো, সে যখন বিস্তার অবস্থানে থাকবে, বিস্তার অবস্থানে যখন থাকবে, ব্যাগ কিন্তু তখন জিরো, ব্যাগ কিন্তু তখন মিনিমাম, ব্যাগ কিন্তু তখন মিনিমাম। কেন? এক্স এর মানটা এ, এখানে যদি এক্স এর মান এ বসাও তাহলে তুমি বি এর মান পাচ্ছ কত? জিরো। তাহলে বিস্তার অবস্থানে বিটা কিন্তু সর্বনিম্ন, এবং এখানে যদি তুমি এক্স এর মানটা যদি এ বসাও তাহলে ত্বরণটা কিন্তু সর্বোচ্চ। দেখো এখানে ব্যাক নাই কিন্তু ত্বরণ সর্বোচ্চ, এখানে ওমেগা স্কোয়ার এ, এটা এম এক্স, ঠিক আছে? কারণ এখানে এক্স এর জায়গায় যদি তুমি এ বসাও তাহলে এখানে কি আসতেছে? এ আসতেছে। আমরা মাইনাস চিহ্নটাকে ধরলাম না, জাস্ট মান কল্পনা করতেছি, ঠিক আছে? আবার যখন তুমি সাম্যাবস্থানে আসবা, এক্স এর মানটা যখন এখানে তুমি কি বসাবা? জিরো বসাবা, তখন কিন্তু ভিটা ম্যাক্স, অর্থাৎ ব্যাক সর্বোচ্চ সাম্যাবস্থানে। হ্যাঁ, এটার মানটা কত? ওমেগা এ। এখানে তুমি এক্স এর মানটা জিরো বসাও তাহলে কি পাচ্ছ? ওমেগা এ পাচ্ছ। আবার দেখো এখানে কিন্তু ত্বরণ নেই, কেন? এক্স এর মানটা জিরো বসাও তাহলে কিন্তু ত্বরণ নাই, এ মিনিমাম, এটার মান কিন্তু আবার জিরো, ঠিক আছে? এইটুকু টার্ম আশা করি তোমরা বুঝেছো। তাহলে এম এক্স এর মান কত? এম এক্স এর মান হলো ওমেগা স্কোয়ার এ, ঠিক আছে? তাহলে এই ম্যাথটা আমরা একটু করে ফেলি। তাহলে দেখো x ইজ ইকুয়াল টু 10 সাইন 6 পাই টি প্লাস পাই বাই 3। তাহলে এখানে এইটা হলো বিস্তার, বিস্তার হলো কত? 10, ঠিক আছে? ওমেগার মানটা কত হবে? ওমেগার মানটা হবে 6 পাই, ঠিক আছে? এটা এখন আমরা যদি এম এক্স এর মানটা বের করি, এম এক্স এর মানটা আসে কত? ওমেগা স্কোয়ার এ, ওমেগার মান কত? 6 পাই হোল স্কোয়ার, এর মান কত? 10। আমরা খুব ইজিলি এখান থেকে ম্যাক্সের মানটা বের করে নিতে পারি, ঠিক আছে? আর জাস্ট আর 1 মিনিটের মতো লাগবে, তাহলে একটু করে খেয়াল করো। আর এখান থেকে যদি আমরা বি ম্যাক্স বের করতে চাইতাম, বি ম্যাক্স কি হইতো? ওমেগা এ। তাহলে ওমেগার মানটা কত? 6 পাই, আর এর মানটা কত? এর মানটা হলো 10, ঠিক আছে? এতটুকুই আশা করি তোমরা পারবা। তো আজকের ক্লাসটা এইটুকু পর্যন্তই, আশা করি সবাই বুঝেছো। এটুকু পর্যন্ত সবাইকে ধন্যবাদ।